রান্নাঘরে কাজ করছিলাম। গরমে ঘেমে উঠেছিলাম। পুরোটা ঘরে হাওয়া চলাচল না থাকায় একটু ভেজা ভাব লাগছিল। গায়ে কাপড়টাও সানসেতে হয়ে উঠেছিল। শাড়ির আঁচলটা কাঁধের একপাশে হেলেছিল, খেয়াল করিনি, ঠিক করে নেওয়ার কথা। এমন সময় টের পেলাম তার চোখ কোথাও আটকে গেছে। এক দৃষ্টিতে তাকিয়েছিল, ঠিক বুঝতে পারছিলাম না কোথায়। হঠাৎ করে তার হাতটা আমার কাঁধ ছুঁয়ে গেল, হালকাভাবে। সেটা ইচ্ছেকৃত না অনিচ্ছেকৃত বোঝা মুশকিল, তবে সেই মুহূর্তটাকে আলাদা করে মনে থেকে গেল আমার। নাম ঝুমা, বয়স ৩৯ ছুঁই ছুঁই। আয়নার সামনে দাঁড়ালে এখনো মনে হয় বয়স যেন হঠাৎ থেমে গেছে কোথাও। গায়ের রং ভরসা, চুল ঘন কালো। পাড়ার অনেকে বলে আমার চলাফেরায় আলাদা এক ভঙ্গি আছে, যেটা নজরে পড়ে যায় সহজেই। শাড়ি পরে ঢিলেঢালা করে, আর ব্লাউজটাও বেশ আরামদায়ক মাপে। আমি জানি আমার হাঁটার ধরন, কথা বলার ছন্দ, এই সব কিছু পাড়ার অনেকের চোখে পড়ে। মহিলারা অনেকে মুখ চেপে হাসে, পুরুষরা চুপচাপ দেখে রাখে। আমি কখনো সংসার করিনি, ছোটবেলাতেই মা বাবা মারা গেছে। তারপর থেকেই মানুষের বাড়িতে কাজ করতে করতে বড় হয়ে উঠেছি। রান্নাঘর, মোছার কাপড় ধোয়া, যা কিছু কাজ দরকার সব করি। তবে কাজের বাইরেও আমার এক আলাদা পরিচয় আছে। লোকজন আমাকে চেনে কারণ আমি গান গাই, ফেসবুকে মাঝে মাঝে রিল করি, হাসি খুশি থাকি। আমার গলায় যেন সব সময় এক সুর লেগে থাকে, আর কোমরে থাকে কাজের তাল। আমি জানি আমার উপস্থিতি ঘরের পরিবেশে আলাদা প্রভাব ফেলে। পাড়ার এই দিকটা অনেক বাড়িতে কাজ করেছি। কারো সংসারের কথা নেই, কারো ঘরে সম্পর্কের টান নেই, কোথাও আবার এমন বাড়তি দূরত্ব যেটা বোঝা যায়, বলা যায় না। এই সব বুঝে চলতে হয় আমাদের মতো মানুষদের। আমি এক বাড়িতে গিয়ে বুঝে ফেলি কোথায় কি চলছে। না বলে, না শুনেই কিছুদিন হলো আমি কাজ নিয়েছি নরেন্দ্রবাবুর বাড়িতে। ৩তলা বাড়ির নিচতলায় ওনার ফ্ল্যাট। বয়স ৫০-এর মতো হবে। চেহারায় চিন্তাভাবনার ছাপ, চোখে এক ধীর ভাব। কিন্তু মাঝে মাঝে মনে হয় অনেক কিছু বোঝেন উনি, আবার অনেক কিছু বোঝাতে চান না। যেদিন প্রথম কাজে যাই, উনি খাটে বসে মোবাইল ঘাঁটছিলেন। আমি ঘরে ঢুকতেই চোখ তুলে তাকালেন। সেই এক নজরে মনে হলো এই চোখ চুপচাপ হলেও অনেক কিছু বলে ফেলে, যেটা মুখে বলা হয় না। নরেন্দ্রবাবুর স্ত্রী অনন্যা ম্যাডাম খুব ভদ্রমহিলা, শান্ত, ধীরস্থির, তবে নিজেকে নিয়ে তেমন ভাবেন না। চেহারার একরকম ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ। ওনার আচরণ সবসময় নম্র, কিন্তু কোথাও যেন এক দূরত্ব রয়ে গেছে সংসারের ভেতরে। এই সংসারে অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছুই নেই। আমি রান্নাঘরে পেঁয়াজ কাটছিলাম, হাতে ছুরি চলছিল, কিন্তু মনটা অন্য কোথাও। মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। ঘাড় না ঘুরেও জানি সেই দৃষ্টি টাকার। ঘরের হাওয়ায় এক অজানা উত্তাপ টের পাওয়া যাচ্ছিল। আমি কিছু বললাম না, তাকালামও না। আমাদের মধ্যে কোনো কথা প্রয়োজন পড়ে না, সবসময় শুধু সময়ের অপেক্ষা। এক দুপুরে যখন বাড়ি থাকবে ফাঁকা, রান্নাঘরের ফ্যান বহুদিন ধরেই নষ্ট। আমি জানি, তবু কিছু বলিনি। গেট পেরিয়ে ঢোকার সময় বুঝেছিলাম আজ গরমটা একটু বেশি লাগবে। সোজা রান্নাঘরে গিয়ে হান্ডি নামালাম, শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে চুলটা সামলে কাজ শুরু করলাম। এমন সময় টের পেলাম চোখের দৃষ্টি এসে থেমেছে আমার দিকে। আমি ঘাড় না ঘুরেও বুঝতে পারলাম নরেন্দ্রবাবু শোভায় বসে চায়ের কাপ আর পেপারের আড়ালে থেকে চুপচাপ তাকিয়ে আছেন রান্নাঘরের দিকে। আমি তখন হাঁটু গেড়ে আলু কুড়োচ্ছিলাম। আঁচলটা একপাশে সরে গিয়েছিল ঠিক করে নি। আমার ঘাড়ে ঘাম জমেছে, আর চারপাশের গরমে কাজ করতে কষ্ট হচ্ছিল। এমন সময় আমি হালকা গলায় বললাম, বাবু, ফ্যানটা কবে ঠিক করবেন? উনি হেসে বললেন, এই গরমে তোমাকে দেখলে মনটাই ভালো হয়ে যায় ঝুমা। আমি শান্ত স্বরে বললাম, গরমে কেউ ভালো লাগে নাকি? উনি বললেন, সবাই না, কিছু মানুষ হয়। আমি তখনও পেঁয়াজ কাটছিলাম, চোখ জ্বলছিল, কিন্তু পানি পড়ছিল না। ঘরের গরমে চোখ যেন শুকিয়ে গিয়েছিল আমার। আঁচল তখনও একপাশে পড়েছিল, আমি আলতোভাবে ঠিক করছিলাম। ঠিক তখনই উনি রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়ালেন। বললেন, আজ কি রাখছ? আমি বললাম, তরকারি ভুল আর মাছ আলি দিয়ে। উনি বললেন, মাছটা একটু নরম করে ভাজো, আমার কাটার সমস্যা হয়। আমি মাথা নাড়লাম, বললাম, আচ্ছা। আমি নিচু হয়ে কড়াই নামাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে এক নিঃশব্দ উপস্থিতি টের পেলাম। উনি পিছনেই ছিলেন, এটা বুঝে গেলাম। আমি ধীরে উঠে দাঁড়ালাম, উনি সামান্য সরে দাঁড়ালেন। তারপর বললেন, তোমার কাজে এক পরিচিত বন্ধ আছে, যেটা ঘরকে অন্যরকম করে তোলে। আমি একটু ঘুরিয়ে বললাম, এই কথা বউয়ের সামনে বলেন না কেন? উনি হেসে বললেন, সব বোঝে সে, চুপ থাকলেই শান্তি পায়। আমি আর কিছু বললাম না। চাঁচটে তাড়াতাড়ি নেড়ে যাচ্ছিলাম। পেছনে কে কিভাবে তাকাচ্ছে সেটা আমি বুঝে যাচ্ছিলাম। আঁচল বারবার পড়ে যাচ্ছিল। আমি ঠিক করছিলাম না, কারণ আমি জানি অনেক সময় চুপচাপ কাজ করতে করতে কারোর ভেতরে সিদ্ধান্ত তৈরি হয়ে যায়। দুপুর গড়িয়ে গেল।
অনন্যা ম্যাডাম বসে ফোন দেখছিলেন। একবার আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন, আবার ফোনের স্ক্রিনে চোখ নামিয়ে নিলেন, যেন কিছুই দেখেননি, কিংবা হয়তো সবই বুঝে গিয়ে চুপ থেকে গেছেন। কখনো সেটা অভ্যাস, কখনো সেটা বাধ্যতা। আমি মাঝে মাঝে মনে করি এই ঘরের ভেতরে যেন আর এক নীরব গল্প চলে, যেখানে চাওয়াগুলো মুখে না বললেও টের পাওয়া যায়। কখনো এমন সময় আসে যখন কারোর আচরণে আমি একেবারে চুপ হয়ে যাই। শুধু বুঝি রান্নাঘরের গরম যত বাড়ে তত যেন ঘরের হাওয়াতেও এক ধরনের চাপা উত্তেজনা জমে ওঠে, যেটা শুধু পেটের ক্ষুধা, এক ধরনের বোঝা পড়ার ক্ষুধাও। সেদিন ছিল এক নিস্তব্ধ দুপুর, রোদে অলসতা ঘিরে ছিল চারপাশে। পাড়ায় শুনশান। আমি নরেন্দ্রবাবুর বাড়ির গেটে পৌঁছতেই অনন্যা ম্যাডাম বললেন, আমি একটু বাইরে যাচ্ছি, ঘণ্টাখানেক রাখবে। মাথা নেড়ে ভেতরে ঢুকে পড়লাম। রান্নাঘরের জানালা দিয়ে রোদ এসে পড়ছিল ঘাড়ে। ঘরটা ছিল বেশ গরম। আমি শাড়ি নাচুল কোমরে পেঁচিয়ে কাজ শুরু করলাম, যাতে সহজ হয় নড়াচড়া। তাকের ওপর মোবাইল রেখে একটা রিল করার জন্য ক্যামেরা অন করলাম। মিউজিকটা আগেই ঠিক করার রাখা ছিল। হালকা ছন্দে শাড়ি নাচুল গুছিয়ে কাঁধে রাখছিলাম। চুলটা একপাশে করে একটু ঘুরে দাঁড়াতেই টের পেলাম পিছনে কেউ আছে। মোবাইলের স্ক্রিনে উল্টো পাশে দেখা গেল নরেন্দ্রবাবু দাঁড়িয়ে আছেন, চুপচাপ। আমি ঘুরে তাকাতেই উনি হেসে বললেন, তুমি এইসব রিল বানাও? আর আমি ভাবি এত কিছু যদি ঘরের ভেতরেই থাকে, বাইরে আর কিছু দেখার দরকার পড়ে? আমি হেসে বললাম, এইসব শুনলে লোকে কি বলবে? উত্তর দিলেন, লোকে কি ভাবে সেটা নিয়ে ভাবি না, আমি শুধু দেখি তোমাকে। আমি তখনও তরকারি নাড়ছিলাম, কিন্তু হাতের গতি কিছুটা কমে এসেছিল। বললাম, পাড়ায় অনেকে হাসে, কিন্তু চোখ সরায় না। উনি আরেকটু এগিয়ে এলেন, বললেন, তোমার কাজে এমন এক ছন্দ আছে যেটা চোখে পড়ে। আমি নিচু হয়ে কড়াই নামাচ্ছিলাম, এমন সময় পেছনে তার উপস্থিতি খুব কাছ থেকে টের পেলাম। খুব স্বাভাবিকভাবেই উনি বললেন, তুমি একা থাকলে ঘরটা অন্যরকম লাগে। আমি বললাম, ম্যাডাম তো বাড়িতে নেই। উনি জবাবে বললেন, তাই তো কথা বলার সুযোগ হয়। সেই মুহূর্তে আমি আর কোনো উত্তর দিলাম না, কেবল কাজেই মন দিলাম। চারপাশে বাতাস ভারী হয়ে উঠেছিল। রান্নাঘরের দরজা খোলা থাকলেও ঘরের পরিবেশে যেন এক ধরনের নীরব বোঝাপড়ার ছাপ ছিল। আমি জানি ওই মুহূর্তে আমি আর কেবল একজন কাজের মানুষ ছিলাম না, আমি ছিলাম এক উপলব্ধি, এক এমন উপস্থিতি যাকে কেউ নীরবে নাড়া দেয়। এবং উনি ছিলেন একজন মানুষ যিনি অনেক কিছু বুঝেও দিনের পর দিন চুপচাপ থাকেন। সেদিন দুপুরে আমরা কেউ কিছু বলিনি, তবু অনেক কিছু বলা হয়ে গিয়েছিল, শুধু দৃষ্টিতে নীরবতায়। সেই দিনের পর থেকে কাজ চলতে থাকলো আগের মতোই। তবে আমি বুঝি, এক জায়গায় বেশি দিন থাকলে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে, মনও ধীরে ধীরে এক নির্দিষ্ট ছাঁকে আটকে যায়। কিন্তু আমি চাই না অভ্যস্ত হয়ে যায়, তাই নতুন এক বাড়ির কাজ নিলাম। সেই বাড়িটা রাস্তার মাথার দিকে, তিনতলার ফ্ল্যাট। ভেতরে ঢুকেই মনে হয় বাতাসে এক আলাদা ঘরোয়া সুবাস মেশে আছে, যেটা খুব পরিষ্কার সাজানো মনে হয়। জানালায় পর্দা, আলোটা কুসুম গরম হলুদ। যিনি থাকেন তার নাম মন জ্বলা। নামের মতোই তিনি যথেষ্ট গুছিয়ে থাকা একজন মহিলা। গায়ের রং উজ্জ্বল না হলেও পরিষ্কার। সাজগোজেও তিনি বেশ খেয়াল রাখেন। চুলে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সকাল দুপুর বিকেল সবসময় আরামদায়ক পোশাক পরে থাকেন, হালকা নাইটি, যেটা দেখে বোঝা যায় তিনি নিজের কমফর্টে বিশ্বাসী। নতুন করে এখানে কাজ শুরু করলাম, কিভাবে সময় এগোয় সেটাই এখন দেখার। আমি প্রথম দিনই দেখলাম উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছড়াচ্ছেন। হালকা নিচু হয়ে কিছু তুলতেই নজর চলে গেল। স্বাভাবিক এক মুহূর্ত, কিন্তু কেমন যেন আটকে গেলাম। অনেক মেয়েকেই দেখি, কিন্তু অঞ্জনার নিজের মতো করে চলাফেরার এক আলাদা ভঙ্গি আছে, যা সহজ আর আত্মবিশ্বাসী। আমি চুপচাপ কাজ করছিলাম, এমন সময় দরজার কলিং বেল বাজল। অঞ্জনা নিজে গিয়ে দরজা খুললেন। একজন ভদ্রলোক ঢুকলেন, লম্বা গাঢ় রঙের, চোখে সানগ্লাস হাতে, ব্যাগ। কথাবার্তায় বোঝা গেল পরিচিত কেউ, যেন বহুদিনের সম্পর্ক। অঞ্জনা হেসে বললেন, একদম ঠিক সময় এসেছ। তারপর দুজনেই ভেতরে চলে গেলেন। ঘরের দরজায় পর্দা টানা ছিল। আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম, তবে মাঝে মাঝে কিছু কথা কানে আসছিল। মাঝে মাঝে হাসির শব্দ, মাঝে মাঝে নীরবতা, এক চাপা বোঝাপড়ার ছায়া যেন ঘরের হাওয়ায় মিশে যাচ্ছিল। আমি কিছু দেখিনি, কিন্তু অভিজ্ঞতা বলে দেয় কোন ঘরে কারা কতটা কাছাকাছি। লোকটার নাম সঞ্জয়, সেটা পরে বুঝলাম। তিনি নিয়মিতই আসেন, কখনো দুপুরে, কখনো বিকেলে। অঞ্জনা প্রতিবার দরজা খুলে বলেন, এইমাত্র চা হয়ে গেছে। ওদের মধ্যে একরকম সহজ বন্ধুত্ব আছে, যেটা সময়ের পরীক্ষায় গড়ে ওঠে। অঞ্জনার স্বামী বিদেশে, ইতালিতে থাকেন বহু বছর ধরে। ফোনে কথা হয় ঠিকই, কিন্তু মানুষ যখন পাশে থাকে না, তখন ঘরের প্রয়োজন বদলে যায়। আমি বুঝি অঞ্জনার এই সম্পর্কটা শুধু আলাপ নয়, কিছু নির্ভরতার জায়গাও তৈরি করেছে। আমি প্রতিদিন এসব ঘরে কাজ করতে করতে বুঝে ফেলি কোন ঘরের বাতাসে কী রকম ভার থাকে। অঞ্জনা কখনো এসব নিয়ে আমার সাথে কথা বলেন না, কিন্তু তার চলাফেরা, আত্মবিশ্বাস আর নিজের মতো থাকা, সব মিলিয়ে বোঝা যায় তিনি জীবনকে নিজের মতো সাজিয়ে নিয়েছেন। সেই দিনটা ছিল অপেক্ষাকৃত
শান্ত দুপুর। অঞ্জনাদি বললেন, তুমি মশলাটা বেটে দাও, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আমি রান্নাঘরের কোণে বসে বাটা চালাচ্ছিলাম। কাজ করতে করতে একটু গরম লাগছিল, আঁচল কোমরে পেঁচিয়ে নিলাম যেন সহজে কাজ করতে পারি। এমন সময় শুনলাম কেউ ঘরে ঢুকছে। মাথা না তুলেই কাজ করছিলাম, হঠাৎ ফ্রিজের খোলার শব্দ। ঘাড় ঘুরিয়ে দেখি সঞ্জয় দাঁড়িয়ে আছেন, হাতে এক গ্লাস পানি নিচ্ছেন। ওনার চোখ আমার দিকে থেমেছিল কিছুক্ষণ। আমি বুঝলাম, তবে কিছু বললাম না। কেবল বাটার গতি একটু ধীরে করলাম, যেন শব্দটা একটু স্পষ্ট শোনা যায়। তিনি কাছে এসে বললেন, তুমি ঝুমা? আমি বললাম, হ্যাঁ, নতুন কাজ নিয়েছি এখানে। উনি বললেন, তোমার রান্নার গন্ধে কিছু আলাদা আছে মনে হয়। আমি হেসে বললাম, এখনো তো রান্না শুরুই হয়নি, মশলা বাটছি। উনি বললেন, এই গন্ধটা মনে টানে, রাখবে? আমি এবার ওনার দিকে তাকালাম, চোখে চোখ পড়তেই দুজনেই কিছুটা থেমে গেলাম। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর আমি বললাম, চা করে দিচ্ছি, বসুন। উনি বললেন, না, বেশি সময় নেই, তবে তোমাকে দেখে মনে হচ্ছে সময় একটু থেমে থাকুক। আমি আবার বাটার দিকে মন দিলাম, কিন্তু গতি ছিল একটু আলগা, একটু শান্ত, যেন শব্দটা ঠিকঠাক পৌঁছায়। তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আমি বললাম, দিদি ঘুমোচ্ছেন মনে হয়। উনি বললেন, ক্লান্ত বলছো, অথচ তোমার মুখে পরিশ্রমের ছাপ বেশি। আমি হাসলাম না, কিছু বললাম না, শুধু হাত চালাতে লাগলাম। বাইরের বিকেলের আলোটা ঘরের ভেতরে ঢুকছিল, সবকিছু যেন এক ধরনের থেমে থাকা সময়ের মধ্যে আটকে গিয়েছিল। আমি ধীরে উঠে দাঁড়ালাম, মশলার